গল্পের শুরুতে আমরা জানতে পাই শহরের এক শান্ত সকাল ভেঙে দেয় খবরের কাগজের একটি ছোট্ট সংবাদে। হাসপাতাল থেকে পালিয়ে গেছে দুজন বন্দী। প্রথমে তুচ্ছ মনে হলেও কাকাবাবু বুঝে যান এই পলায়ন মোটেই সাধারণ নয়। নাম দুটো অদ্ভুত এবং আচরণ বড়ই রহস্যময়। ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এক ভয়ঙ্কর সত্য: এই দুজন জড়িত শিশু পাচারের মতো এক নিষ্ঠুর আন্তর্জাতিক চক্রে। কাকাবাবু বুঝতে পারেন সময় নষ্ট হলে নিরীহ শিশুদের জীবন পড়বে এক ভয়ঙ্কর বিপদের মুখে। শুরু হয় এক বিপজ্জনক অনুসন্ধান, যার শেষ জানতে হলে শুনতে হবে আমাদের আজকের উপস্থাপনা, কাকাবাবু ও শিশু চোরের দলের শেষ ও অন্তিম পর্ব। গল্পের প্রথম পর্ব কমেন্ট সেকশনে দেওয়া রইল। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা শিশু পাচার রহস্য। শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই গল্পের প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শুরু হচ্ছে আজকের শেষ এবং অন্তিম পর্ব, শিশু পাচার রহস্য গল্পের। ফোন রেখে তিনি খবরের কাগজ পড়তে লাগলেন। সোনারপুরে ব্যাংক ডাকাতির খবর প্রথম পাতাতেই বড় করে ছাপা হয়েছে। অন্য কোনো পৃষ্ঠায় তন্ন তন্ন করে খুঁজেও তিনি বাচ্চাগুলির কোনো খবর দেখতে পেলেন না। সে খবর চাপা পড়ে গেছে। বিরক্তিতে তার ভুরু কুঁচকে গেল। কতগুলো বাচ্চা ছেলের জীবনের চেয়ে কি টাকার দাম বেশি? বাচ্চাগুলোকে যদি মুম্বাই পর্যন্ত পাচার করে দেয়, তাহলে তাদের হদিশ করা মুশকিল হবে। সেখান থেকে তাদের তুলে দেওয়া হবে কোনো আরব দেশের জাহাজে। কাকাবাবু মনে মনে ঠিক করলেন, দরকার হলে তিনি আরব দেশেও যাবেন। উটের দৌড়ের নিষ্ঠুর খেলাটাই বন্ধ করে দিতে হবে। চিঠি লিখতে হবে রাষ্ট্রসংঘে। একসময় তার চোখ বুজে এলো। তন্দ্রার মধ্যে দেখতে পেলেন মরুভূমির ওপর উটের দৌড় চলছে। প্রত্যেকটা উটের ওপর এক একটা বাচ্চা ছেলে। তারা প্রাণের ভয়ে চিৎকার করছে। একটা বাচ্চা উটের পিঠ থেকে ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ার আগেই কাকাবাবু তাকে লুফে নিলেন। তাকে আদর করতে করতে তিনি বলতে লাগলেন, ভয় নেই, আর ভয় নেই। তার মুখে বাংলা কথা শুনে বাচ্চাটি কান্না থামিয়ে অবাক হয়ে চেয়ে রইল। বিকেলবেলা সিঁড়ি দিয়ে দুবদাব করে শব্দ করে ঘরে এসে ঢুকলো দেবলীনা। ঢুকেই জিজ্ঞেস করলো, সন্তু কোথায়? সন্তু তো আজ কলেজে গেছে। 4:45 বাজলো, এখনো ফেরেনি কেন? নিশ্চয়ই বন্ধুদের সাথেও আড্ডা দিচ্ছে। সেটা তো খারাপ কিছু নয়। কলেজে পড়বে আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে না, তা কি হয়? তুমিও যখন কলেজে যাবে। আমি মোটেই কলেজে পড়বো না, আমি ডাক্তারি পড়বো। সেটাও তো কলেজ। ডাক্তারির ছাত্রছাত্রীরা বুঝি আড্ডা দেয় না? একটা চেয়ার টেনে এনে কাকাবাবুর ঠিক সামনে মুখোমুখি বসে দেবলীনা জিজ্ঞেস করল, তারপর কি হলো? তোমার চোখ দুটো ছলছল করছে কেন? জ্বর হয়েছে নাকি? ও কিছু না। কাকাবাবু ঝুঁকে ওর কপালে হাত দিয়ে বললেন, হ্যাঁ, বেশ জ্বর দেখছি তো। কখন থেকে হলো? খবরদার, কাউকে কিছু বলতে পারবো না। কি বলবো না? এই জ্বরের কথা আমার বাবাকে বলবে না, প্রতিজ্ঞা করো। এরকম প্রতিজ্ঞা করতে হবে কেন? আজ সন্ধেবেলায় বাবাকে প্লেন ধরে ব্যাঙ্গালোর যেতে হবে, অফিসের কাজে। আমার জ্বর শুনলেই যেতে চাইবে না, তাতে কাজ নষ্ট হবে। জ্বর তো মানুষের হয়, আবার সেরে যাবে। সামান্য জ্বরের জন্য বাবার কাজ নষ্ট করতে হবে কেন? তা ঠিক। জ্বরের জন্য বেশি ব্যস্ত হওয়া ঠিক নয়। তবে জ্বর বাড়লে ওষুধ খেতে হবে। আমি ওষুধ দিয়ে দেবো, হ্যাঁ? বাড়িতে তোমার পিসিমা আছেন? হ্যাঁ আছেন। পিসিমার সঙ্গে আজ আমার খুব ঝগড়া হয়েছে। তিনি বুঝতে পারলেন তিনি সাংঘাতিক ভুল করে ফেলেছেন। কার্তিক নামের ছেলেটিকে হঠাৎ করে চুরি করে আনা ঠিক হয়নি। ওরা অত্যন্ত শক্তিশালী। আঘাতটা যে এই দিক থেকে আসবে তিনি কল্পনাও করতে পারেননি।
দেবলীনার বদলে সন্তুকে ধরে নিয়ে গেলে তিনি মোটেই চিন্তিত হতেন না। দেবলীনাকে কখন ধরল? এ বাড়ি থেকে বেরোনোর সময়। নিশ্চয়ই ওরা এ বাড়ির ওপর নজর রেখেছে। মেয়েটা মোটেই কথা শোনে না। সন্তু যদি ওর সঙ্গে যেত তাহলে হয়তো দেবলীনার বিপদ হতো না। আল ফারুকির সঙ্গে তিনি কথা বলছেন যখন, তার মধ্যে দেবলীনা কখন বেরিয়ে গেছে তিনি খেয়ালও করেননি। মেয়েটার জ্বর, ওষুধ খায়নি। ওকে ধরে নিয়ে গিয়ে কত কষ্ট দেবে তা কে জানে। নিজের ওপর এত রাগ হলো কাকাবাবুর যে ইচ্ছে হলো গালে চড় মারতে। একবার হঠাৎ মনে হলো টেলিফোনে লোকটা মিথ্যে ভয় দেখায়নি তো। দেবলীনার বাড়িতে তিনি ফোন করলেন। না, মিথ্যে নয়, দেবলীনা বাড়ি ফেরেনি। দেবলীনার বাবা আগেই এয়ারপোর্টে চলে গেছে। পিসিমা এইসব খবর জানালেন। কাকাবাবু বললেন, আপনি চিন্তা করবেন না, দেবলীনা আমার সঙ্গেই আছে। রাত্রিরে এখানেই থাকবে, 2-1 দিন আমার কাছেই থাকবে বলেছে। পরে আপনাকে জানাবো সব। ফোন রেখে কাকাবাবু একটুক্ষণ চুপ করে বসে রইলেন। ক্রমশ তার রাগ বাড়ছে, গরম নিঃশ্বাস বেরোচ্ছে ঘন ঘন। এই সময় তার হিতাহিত জ্ঞান থাকে না, দুনিয়ার কোনো বিপদকেই গ্রাহ্য করেন না তিনি। দেবলীনাকে উদ্ধার করার জন্য তিনি এক মুহূর্ত নষ্ট করতে রাজি নন। রিভলভারটা পকেটে নিয়ে তিনি নিচে নেমে এলেন। অন্য সবাই খেতে বসে গেছে। কাকাবাবু মুখ বাড়িয়ে গম্ভীরভাবে বললেন, আমি আজ খাবো না, বিশেষ কাজে বেরোতে হচ্ছে এক্ষুনি। সন্তু কিছু জিজ্ঞেস করার আগেই কাকাবাবু বেরিয়ে গেলেন। ট্যাক্সি থেকে নেমে কাকাবাবু দেখলেন ভাতের হোটেলটি বন্ধ হয়ে গেছে। দরজা বন্ধ। রাস্তা পেরিয়ে এসে তিনি দরজাটা ঠেলতেই সেটা খুলে গেল। ভেতরে একটা মাত্র আলো জ্বলছে টিমটিম করে। হোটেলের 2-3 জন কর্মচারী বসে খাচ্ছে আর গল্প করছে নিজেদের মধ্যে। কাকাবাবুকে ঢুকতে দেখে একজন বলে উঠল, এখন কিছু পাওয়া যাবে না, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কাকাবাবু তবু ক্রাচ খটখটিয়ে এগিয়ে এসে গম্ভীরভাবে সেই লোকটিকে বললেন, আমার নাম রাজা রায়চৌধুরী, আমি ময়নার সঙ্গে দেখা করতে এসেছি। লোকটি খাওয়া থামিয়ে কয়েক মুহূর্ত অবাকভাবে কাকাবাবুর দিকে চেয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, কি নাম বললেন আপনারা? আমার নাম রাজা রায়চৌধুরী। লোকটি পেছন ফিরে কাউকে ডেকে বললেন, অনন্ত, অনন্ত, কে এসেছে দেখতো, বড় মালিককে খবর দে। সেদিকে দরজা খুলে একজন লোক বেরিয়ে গেল। কাকাবাবু তাকে চিনতে পারলেন। আগের দিন এই লোকটি লোহার ডান্ডা দিয়ে পাড়ার বখাটে ছেলেদের পিটিয়েছিল। আজও তার হাতে একটা ডান্ডা আছে। পেছন দিকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেখানে এসে লোকটি কাকাবাবুকে ওপরে ওঠার ইঙ্গিত করতেই তিনি বললেন, তুমি আগে আগে ওঠো। লোকটি ভুরু কুঁচকে একবার তাকালো, কিন্তু আপত্তি করল না। ওপরে একটি অফিস ঘর। সাধারণ একটা ভাতের হোটেলে এমন সাজানো গোছানো অফিস ঘর আশা করা যায় না। খুব দামি সোফা আর চেয়ার টেবিল। 2 জন লোক সেখানে বসে আছে পাশাপাশি। একজন পাজামা পাঞ্জাবি পরা, আর একজনের নিখুঁত স্যুট টাই, থুতনিতে ফ্রেঞ্চ কাট দাড়ি, 2 হাতের আঙুলে অনেক আংটি। দুজনেই মাঝবয়সী। আংটি পরা লোকটি কাকাবাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে বলল, আপনি রাজা রায় চৌধুরী? নমস্কার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমি 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তা আপনি দেখছি বেশ তাড়াতাড়ি চলে এসেছেন। তা ভালো ভালো ভালো, বসুন। ওই ওই যে, হ্যাঁ, ওখানে একটু বসুন। হ্যাঁ, দেরি করে লাভ কি? আপনি আমার নাম জানেন। আপনার নামটা কি? আমার নাম জানার কি খুব দরকার আছে? হ্যাঁ, কাজের কথায় না হয় শুরু হোক। আপনি একা এসেছেন কেন? কার্তিক কোথায়? সে ভালো জায়গাতেই আছে, কিন্তু আমার কথা আপনারা যদি মেনে না চলেন তাহলে কিন্তু তাকে খুঁজে বার করতে পারবেন না। আমরা কি পারি আর না পারি সে সম্পর্কে
আপনার কোনো ধারণা নেই। হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ল ময়না। কাকাবাবুর ওপর ঝাঁপিয়ে পড়ে কিল চড় মারতে মারতে বলল, হারামজাদা, শয়তান, কার্তিককে কেন আনিসনি? বল বল তুই। আমার কার্তিকের গায়ে যদি একটা আঁচড় লাগে না, তোকে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। কোথায় কার্তিক, কোথায়? বল বল বলছি। সে কাকাবাবুকে মারছে আর কাঁদছে। কাকাবাবু একটুও বাধা দিলেন না। ওই দুজন লোক ময়নাকে জোর করে সরিয়ে নিল। ক্রুদ্ধ বাঘিনীর মতো ফুঁসতে লাগলো সে। কাকাবাবু তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তোমার ছেলেকে কেউ ধরে নিয়ে গেছে, তাই তোমার এত কষ্ট হচ্ছে। সব মায়েরই হয়। বাংলাদেশ থেকে যে বাচ্চাদের চুরি করে এনেছো, তাদের মায়েদের কি একই অবস্থা হয়নি? তুমি নিজে মা হয়ে তাদের কষ্ট বোঝো না? মানে কে কে ছেলে চুরি করে এনেছে? বাজে কথা, এসব বাজে কথা, মিথ্যে কথা। আমি তো কিছুই জানি না এই ব্যাপারে। তুমি এদের চেনো? এদের জিজ্ঞেস করে দেখো। তুমি এখানে একা কাঁদছো, ওখানে 10-12 জন মা কাঁদছে। এদের বলো সব কটা বাচ্চাকে ফেরত দিতে, তা না হলে তোমার কার্তিককে কিন্তু তুমি আর কোনো দিনই দেখতে পাবে না। আমার আমার কার্তিককে এক্ষুনি ফেরত দাও, ফেরত দাও এক্ষুনি। তার শরীর ভালো না, কাশির অসুখ রয়েছে ওর, ওকে ফেরত দাও। এই ময়না, চুপ কর। অনন্ত, একে বাইরে নিয়ে যাও তো। ডান্ডা হাতে লোকটি বাইরেই অপেক্ষা করছিল। সে এসে ময়নাকে টানতে টানতে নিয়ে গেল জোর করে। ময়না তখনও ছটফটিয়ে কাঁদছে। আংটি পরা লোকটি এবার একটা সিগারেট ধরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, রাজা রায় চৌধুরী, আমি আগে আপনার সম্পর্কে কিছুই জানতাম না, বুঝলেন? আজ অনেক খোঁজ খবর নিয়েছি। আপনি তো পুলিশের লোক নন। আপনি আমাদের ব্যাপারে মাথা গলাতে এসেছেন কেন? হ্যাঁ, এসব লাইন তো একদমই আপনার জন্য নয়। আপনার তো ওই পাহাড় জঙ্গলে গিয়ে ভূত তাড়াবার কথা, তাই নয় কি? আমি পুলিশের লোক নই, কিন্তু আমি মানুষ। তোমাদের মতন অমানুষ নই। বাচ্চা ছেলেমেয়েরা কষ্ট পাচ্ছে শুনলে আমার কষ্ট হয়। আর শুধু কষ্ট নয়, মাথা গরম হয়ে ওঠে। হ্যাঁ, মাথা গরম করা মোটেই ভালো নয়। মাথা গরম করেই তুমি হুট করে এখানে চলে এসেছো। কাজটা তুমি মোটেই ভালো করনি। এখান থেকে কি করে ফিরে যাবে সে চিন্তা আশা করি তুমি এখনো করতে পারোনি, তাই না? দেবলীনার বিন্দুমাত্র ক্ষতি করলে কিন্তু ময়নার ছেলেকে কোনো দিনই ফেরত পাবে না। আমি যা বলছি আগে শোনো, তাহলে সব গন্ডগোল মিটে যাবে। সে লোকটি উঠে এসে কাকাবাবুর গলায় হাত দিয়ে বলল, আহা ডাবু, দাঁড়া দাঁড়া, আমি আছি তো। যা বলার আমি বলছি, তুই এত রেগে যাচ্ছিস কেন? দাঁড়া। এরা লেখাপড়া জানা ভদ্র লোক তো, প্রথম প্রথম এরকম চোটপাট করে। 2-4টে পুলিশের সঙ্গে চেনাশোনা আছে বলে মনে করে, আর এতেই ভাবে সকলে ওদের ভয় পাবে। পেটে 2-4টে ক্যাটকা করে মরলেই দেখবি হাউ মাউ করে কেঁদে ভাসাবে এখানে, পা জড়িয়ে ধরবে। ওসব ভদ্রলোক আমার ঢের দেখা আছে। কাকাবাবু ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল। ঠিক আছে মিস্টার রাজা রায় চৌধুরী, তুমি কি বলতে চাও একটু আগে শুনি, তারপর না হয় আমাদের কাজটা শুরু হবে। আমার একটাই শর্ত আছে। তোমরা দেবলীনা দত্ত নামে মেয়েটিকে ছেড়ে দেবে। যে বাচ্চা ছেলেগুলোকে চুরি করে এনেছো তাদেরও ছেড়ে দেবে আমার সামনে। তারপরই ময়নার ছেলেকে ফেরত পাবে। আমরা ছেলে চুরি করি? তোমায় কে বললো? হ্যাঁ, না 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 না, ওসব আমাদের কাজ নয়। আমরা জিনিস সাপ্লাই করি। বর্ডারের ওপার থেকে যেসব জিনিস পাঠায় তা আমরা এক এক জায়গায় পৌঁছে দিই। কখন কি জিনিস পাঠাচ্ছে তা নিয়ে আমরা মাথা ঘামাই না অত। তোমরা আর কি কি চোরাই জিনিস সাপ্লাই করো তা নিয়ে আমি মাথাও ঘামাতে চাই না। সেসব আটকানো পুলিশের কাজ। কিন্তু বাচ্চা শিশুদের বিদেশে চালান করা আমি কিন্তু সহ্য করব না। 12টি দুধের বাচ্চাকে তোমরা আটকে রেখেছো, আমি জানি সব।
তুমি সহ্য করতে পারবে কিনা তাতে আমাদের কি আসে যায় বলো তো? হ্যাঁ, তুমি তো ভারী মজার কথা বলো দেখছি। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আমার আর কিছু বলার নেই। বাচ্চাগুলোকে আর মেয়েটিকে ছেড়ে না দিলে তোমরা কিন্তু ময়নার ছেলেকে ফেরত পাবে না। আরে 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 যাচ্ছ কোথায়? হ্যাঁ? যাচ্ছ কোথায়? ডাবু নামের লোকটি এক লাফে উঠে এসে কাকাবাবুকে জাপটে ধরতে গেল। কাকাবাবু এক ঝটকায় তাকে ফেলে দিলেন মাটিতে। ডাবু লোকটি বেশ শক্তিশালী, কিন্তু কাকাবাবুর হাতে যে এতটা জোর তা সে ভাবতেই পারেনি। ওস্তাদ পকেট থেকে রিভলভার বের করলো। বাইরে থেকে দুজন ছুটে এসে জড়িয়ে ধরল কাকাবাবুকে। তিনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু রিভলভার বের করলেন না, কাউকে ঘুষি টুসিও মারলেন না। একবার ওদের হাত ছাড়িয়ে চলে এলেন দরজার কাছে, আবার ওরা চারজন মিলে চেপে ধরল। একজন একটা মিষ্টি গন্ধ মাখা রুমাল ঠেসে দিল তার নাকে। তাতেই তার হাত পা ক্রমশ অবশ হয়ে গেল। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে। এ ডাবু, তো দেখ তো লোকটার কাছে নিশ্চয়ই অস্ত্র আছে। ডাবু কাকাবাবুর কোটের পকেট চাপড়ে রিভলভারটা খুঁজে পেয়ে গেল। ওস্তাদ বলল, এটা বার করার সময় পায়নি। আমারটা দেখেছে তো, তাই বুঝে গেছে যে আর কোনো লাভ নেই। এখন হোটেলটা বন্ধ রাখতে হবে কিছুদিন। এখানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই রে। এই লোকটাকে আমাদের আসল ডেরায় নিয়ে চল। ময়নাকেও এখান থেকে সরিয়ে ফেলা দরকার। ময়না চলুক আমার সঙ্গে। ওদের দুজন কাকাবাবুকে চ্যাংদোলা করে নামিয়ে নিয়ে গেল সিঁড়ি দিয়ে। ভোরবেলা ঘুম ভাঙতেই সন্তু তড়াক করে খাট থেকে নেমে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নেমে এলো দোতলায়। কাকাবাবুর ঘরে ঢুকে দেখল বিছানার চাদরে একটুও ভাঁজ পড়েনি। দেখলেই বোঝা যায় রাত্রিরে ফেরেননি কাকাবাবু। সন্তু ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। এইরকম তো হয় না। কাকাবাবু কাল ব্যস্তভাবে বেরিয়ে গেলেন, সন্তুকে কিছুই বললেন না। না খেয়ে দিয়ে কোথায় চলে গেলেন অত রাত্রে? সে টেবিলটা খুঁজে দেখল যদি তার প্রতি কোনো নির্দেশ লেখা থাকে, তাও নেই। আর দুদিন বাদেই কাকাবাবুর সঙ্গে তার ইজিপ্টে যাওয়ার কথা। মনে হচ্ছে তার যাওয়া হবে না। বাচ্চা ছেলেগুলোকে উদ্ধারের চিন্তায় কাকাবাবু এখন অন্য সব কিছু ভুলে গেছেন। কাল তিনি সন্তুকে সঙ্গে নিলেন না কেন? অবশ্য সন্তুর এখন কলেজ খোলা, তাই তিনি সন্তুকে এই ব্যাপারটায় জড়াতে চাইছেন না। ইজিপ্টে গেলে এমনিতেই 4-5 দিন ক্লাস নষ্ট হতো। এরপর মুখটুক ধুয়ে সন্তু পড়তে বসল। কিছুতেই মন বসছে না। সিঁড়িতে একটু আওয়াজ হলেই সে উঁকি দিয়ে দেখে আসে কাকাবাবু ফিরলেন কিনা। প্রত্যেকবারই নিরাশ হতে হচ্ছে। কাকাবাবু যে রাত্রিরে ফেরেননি এটা আলমদাকে জানানো উচিত কি না সে বুঝতে পারছে না। কাকাবাবু যদি রাগ করেন, যখন তখন পুলিশের সাহায্য নেওয়া তিনি পছন্দ করেন না। রঘু ওপরে জলখাবার দিতে এসে জানালো, এর মধ্যে দুজন লোক কাকাবাবুর সঙ্গে দেখা করতে এসে ফিরে গেছে। টেলিফোনেও খোঁজ করছে কয়েকজন। তাদের কি বলবো, শুধু বলছি বাড়ি নেই। তাছাড়া আর কি বলবে, বাড়িতে নেই, এটাই তো সত্যি কথা। একজন খুব নাছোড় বান্দা, 2 বার ফোন করেছে। সে বলল কাল রাত্রেরও ফোনে পাইনি, আজ সকালেও নেই। উনি কি বাইরে গেছেন? আমি বলে ফেলেছি তা জানি না, রাত্রিরে ফেরেননি, কবে ফিরবেন জানি না। অত কথা বলার কি দরকার, শুধু বলবে কখন ফিরবেন জানি না। কে কে ফোন করেছিল তা জানার খুব কৌতূহল হলো সন্তুর। কিন্তু রঘুকে নাম জিজ্ঞেস করে না। পড়বার সময় সন্তু নিজে ফোন ধরতে যাবে না, এটা বাবার হুকুম। কর্ডলেস ফোনটাও কাছে রাখতে পারবে না। কলেজ যাওয়ার সময় হয়ে এলো, তবু কাকাবাবুর পাত্তা নেই। সন্তু স্নান টান করে তৈরি হয়ে নিল। তারপর নিচে এসে ঝট করে টেলিফোনে রফিকুল আলমকে ধরার চেষ্টা করল। তার বাড়ি থেকে জানানো হলো রফিকুল আলম কাল রাত্রির থেকে বাড়িতে নেই, কখন ফিরবেন ঠিক নেই। দুজনেই রাত্রিরে ফেরেননি। তাহলে কি দুজনে একসঙ্গে কোথাও গেছেন?
নিশ্চয়ই তাই। রফিকুল আলমের মোবাইল ফোনে কোনো সাড়া শব্দ নেই। ফোনটা বন্ধ আছে, কিংবা কলকাতা থেকে অনেক দূরে চলে গেলে ওই ফোন কাজ করে না। দুজনেই কলকাতার বাইরে। তাহলে কি মুম্বাই চলে গেলেন নাকি? বাসে চেপে কলেজের সামনে এসেও নামতে পারল না সন্তু। এখন শান্তভাবে ক্লাস করা তার পক্ষে অসম্ভব। মনের মধ্যে সব সময় প্রশ্নটা ঘুরছে, কোথায় গেলেন কাকাবাবু? বাস বদল করে চলে এলো বারাসাত হাসপাতালের সামনে। এই জায়গাটাই একমাত্র যোগসূত্র। ভাতের হোটেলটি বন্ধ, দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। একটা হাতে লেখা নোটিশ লেখা আছে যে ভেতরে মেরামতির কাজ চলছে বলে 1 সপ্তাহ হোটেল খোলা হবে না। সন্তু একবার হেঁটে গেল হাসপাতাল পর্যন্ত, তারপর ময়নার বাড়ির চারপাশে দুবার ঘুরল। সে বাড়িতে কোনো জনপ্রাণী আছে বলে তো মনে হয় না। হতাশ হয়ে সন্তু বাস স্টপে এসে দাঁড়ালো। আর তো কোনো যোগসূত্র নেই, বাস আসতে দেরি করছে। হঠাৎ সন্তু লক্ষ্য করল খানিকটা দূরে একটি লোক যেন তার দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই সে ফিরিয়ে নিল তার চোখ, সিগারেট ধরালো মুখ নিচু করে। সন্তুর মনে হলো একটু আগেও এই লোকটি তার পিছু পিছু হাঁটছিল। একটা ছাই রঙের শার্ট আর একই রঙের প্যান্ট পরা, বেশি লম্বাও না বেটেও না, মাথায় অল্প টাক। লোকটির বয়স 40-এর কাছাকাছি। লোকটি তাকে অনুসরণ করছে নাকি? বাস আসার পর সন্তু উঠেই ঘাড় ঘুরিয়ে দেখে নিল অন্য দরজা দিয়ে উঠেছে সেই ছাই রঙা পোশাক পরা লোকটি। অবশ্য কাকতালীয় হতে পারে। এসপ্ল্যানেডে এসে সন্তু তখনই অন্য বাসে না উঠে একটা আইসক্রিম কিনে খেতে লাগলো ধীরে সুস্থে। সেই লোকটিও এখানে নেমেছে, খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে। এর পরের বাসেও সন্তুর সঙ্গে সঙ্গে উঠে পড়ল সে। এবার সন্তু নেমে পড়ল কলেজের সামনে। এই সময়টায় একটা পিরিয়ড অফ থাকে, সবাই টিফিন খায়। সন্তু দোতলায় উঠে এসে বারান্দা থেকে উঁকি মেরে দেখল সেই লোকটি কলেজের গেটের উল্টো দিকে পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কলেজের পিছন দিকের মাঠ দিয়ে বেরিয়ে যাওয়ার একটা গেট আছে। সন্তু এখন ইচ্ছে করলেই লোকটাকে ওখানে দাঁড় করিয়ে রেখে কেটে পড়তে পারে, কিন্তু লোকটা কেন তাকে অনুসরণ করছে তা জানা দরকার। জোজোকে পাওয়া গেল কলেজ ক্যান্টিনে। সে কয়েকজন সহপাঠীর সঙ্গে জমিয়ে গল্প করছে। বাবার সঙ্গে এসে গত বছর গিয়েছিল দক্ষিণ আমেরিকার গালাপাগোস দ্বীপে। সেখানে সব অদ্ভুত অদ্ভুত জন্তু জানোয়ার আছে। সেখানে সে এমন এক ধরনের কচ্ছপ আবিষ্কার করেছে যার সন্ধান ডারউইন সাহেব পর্যন্ত পাননি। সেই কচ্ছপের পিঠের খোলায় নানা রকম আঁকিবুকি কাটা। ভালো করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে বোঝা যায় সেগুলো আসলে সাংকেতিক ভাষায় লেখা গুপ্তধনের হদিশ। বহুকাল আগেকার জলদস্যুরা লিখে রেখে গেছে। জোজোর বাবা সেই সাংকেতিক ভাষার মানে উদ্ধার করেছেন। একটুক্ষণ পাশে দাঁড়িয়ে সন্তু বুঝল জোজোর গল্প সহজে শেষ হবে না। ঘন্টা না বাজলে সে উঠবেও না। একমাত্র উপায় জোজোর সঙ্গে কথা না বলা। সে জোজোর সামনে দিয়ে হেঁটে গেল অন্যদিকে মুখ ফিরিয়ে। দরজার কাছে পৌঁছতেই জোজো ডেকে উঠল, এই সন্তু, সন্তু, এই সন্তু। সন্তুর ভালো নাম সুনন্দ, কিন্তু তার ডাক নাম কলেজে সবাই জেনে গেছে। সে জোজোর ডাক শুনেও সাড়া না দিয়ে বেরিয়ে গেল। এবার গল্প থামিয়ে ছুটে এলো জোজো। সন্তুর হাত ধরে সে বলল, কিরে, তুই আমার উপর রাগটাগ করেছিস নাকি? কি ব্যাপার, এত দেরি করে এলি? তুই যে গল্পটা শুরু করেছিস সেটা পরে অন্য দিন শেষ করলে চলবে? হ্যাঁ, চলবে। গল্প নয়, সত্যি ঘটনা, তবে অনেক লম্বা। আচ্ছা, এর পরের ক্লাসগুলোকে কাট মারতে পারবি? নিশ্চয়ই পারবো।
পরীক্ষায় আমি তো ফার্স্ট হবই, যতটা পড়েছি তাই যথেষ্ট। তুই কাট মারবি তো? আমাকে একটা লোক ফলো করছে, তাকে জব্দ করতে হবে। ফলো করছে? ভেরি ইন্টারেস্টিং। আমি আগে একা বেরোবো। লোকটা যদি আমায় ফলো করে, তুইও পেছন থেকে ওকে ফলো করবি। তুই আমার কাছে আসবি না, ও লোকটা থাকবে মাঝখানে, তোকে যেন কোনোভাবে দেখতে না পায়। বারান্দায় এসে দেখা গেল লোকটি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে সিগারেট টানছে। জোজো বলল, ওই টাক মাথা লোকটা? ওকে তো একটা ল্যাং মারলেই কাত হয়ে যাবে রে। এই না 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 না, ওসব করিস না, আগে দেখতে হবে ও ফলো করছে কেন। সন্তু কলেজ থেকে বেরিয়ে হাঁটতে লাগলো আস্তে আস্তে। পেছন ফিরে তাকালো না একবারও। কাছাকাছি বাস স্টপে এসে বাসে না উঠে সে এগিয়ে গেল অনেকখানি। তারপর একটা ট্রামে উঠল, আর চোখে দেখে নিল সেই লোকটি আর জোজো উঠেছে সেকেন্ড ক্লাসে। আবার ট্রাম বদল করে সন্তু নেমে পড়ল ময়দানে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে। হাঁটতে হাঁটতে চলে এলো ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। এখন দুপুর, অনেকেই ভেতরে দেখতে যায়। সন্তু গেটের কাছে গিয়েও ভেতরে ঢুকলো না, উল্টো দিকে গিয়ে হাঁটতে লাগলো মাঠের মধ্যে। রোদ্দুর গনগন করছে, মাঠে একটাও লোক নেই। একপাল ভেড়া ঘাস খাচ্ছে। ভেড়াগুলোকে পেরিয়ে গিয়ে সন্তু হঠাৎ থমকে দাঁড়িয়ে পিছনে ফিরল। লোকটিও দাঁড়িয়ে পড়েছে। খানিকটা দূরে দেখা যাচ্ছে জোজোকে। সন্তু এবার ওর দিকে এগিয়ে যেতেই সে পেছন ফিরে দৌড়ল, আর জোজো দুহাত ছড়িয়ে ধরতে গেল তাকে। লোকটি বিভ্রান্তের মতন একবার সামনে একবার পেছনে তাকিয়ে দেখে নিল জোজো আর সন্তুকে, তারপর ডান দিকে দৌড়ালো। কিন্তু সন্তুদের সঙ্গে পারবে কেন? ওরা দুজনে লোকটাকে প্রায় ঘিরে ফেলেছে। তবু ফাঁদে পড়া ইঁদুরের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। ওরা দুজন শেষ পর্যন্ত জাপটে ধরল লোকটাকে। লোকটি কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফস করে একটা রিভলভার বের করে বলল, খবরদার আমার গায়ে হাত দেবেন না। আমি যা বলতে চাই আগে শোনো। ওটা তো মনে হচ্ছে খেলনারই বালবার, মাঝখানটা ফাটা, ও দিয়ে গুলি বেরোবে না? হ্যাঁ, ফাটা? লোকটি যেই রিভলভারটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেল, সন্তু অমনি এক লাফে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। জোজো ওর একটা পা ধরে টান দিল। এবার লোকটি একেবারে চিৎপটাং। সেই অবস্থাতে এসে তাড়াতাড়ি বলে উঠল, আমাকে আমাকে মেরো না, মেরো না। আমি কোনো ক্ষতি করতে আসিনি। এটা তো সত্যি খেলনা রে। এবারে বলুন কি ব্যাপার, আমাকে ফলো করছিলেন কেন? এখন বুঝছি ভুলই করেছি। কি ভুল করেছেন? এভাবে তোমাকে ফলো করা আমার উচিত হয়নি। কি যে করব বুঝতে পারছি না। আমরাও তো কিছু বুঝতে পারছি না। মিস্টার রাজা রায়চৌধুরীর সঙ্গে আমার দেখা করার বিশেষ দরকার। কাল রাত্রে ফোন করে জানলাম তিনি বাড়ি নেই। আজ সকালে ফোন করে শুনি তিনি বাড়ি ফেরেননি রাতে, অথচ আমার খুব জরুরি কথা আছে। তাই ভাবলাম তোমাকে ফলো করি। তুমি নিশ্চিত জানবে তোমার কাকাবাবু কোথায় আছেন। এতক্ষণ ধরে আমাকে ফলো না করে আমাকে ডেকে জিজ্ঞেস করলেই হতো। তা ঠিক, কিন্তু আবার ভাবছিলাম তুমিও যদি আমার কথায় বিশ্বাস না করো, যদি কাকাবাবুর সঙ্গে দেখা করতে না দাও। কাকাবাবুর সঙ্গে আপনার কিসের জন্য এত জরুরি দরকার আমাদের বলতে পারেন? আর আগে বলুন আপনি কে? আমার নাম আবু হোসেন, ডাকা মামুন। তোমরা আমাকে মামুন বলতে পারো। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, বাংলাদেশ থেকে আসছি। প্রাইভেট ডিটেকটিভ? আমি এর আগে কোনোদিন প্রাইভেট ডিটেকটিভ দেখিনি সচক্ষে, গল্পের বইতেই পড়েছি। ঢাকা শহরে অনেকেই আমাকে চেনে। আমি অনেক বড় মার্ডার কেস, ডাকাতির কেস ধরে ফেলেছি। শোনো ভাই, তোমরা দুজনে কিন্তু এত সহজে আমাকে কাবু করতে পারবে না। হ্যাঁ, আমি অনেক তাগড়া জোয়ানকেও ক্যারাটের প্যাঁচ দিয়ে কুপকাত করে দিতে পারি। তোমরা তো বয়সে ছোট, আমার শত্রুও নও, তাই মন দিয়ে লড়িনি। তা বেশ করেছেন, কিন্তু আপনি একটা খেলনা পিস্তল নিয়ে ঘুরছেন কেন? আমার তো পিস্তল রাখার লাইসেন্স নাই।
বিশেষত ইন্ডিয়ায় এসেছি, ধরা পড়লে মুশকিল। তবে এটা দেখালেই অনেক সময় কাজ হয়। কখন ফাটল ধরেছে খেয়াল করিনি। মামুন সাহেব, কি উদ্দেশ্যে আপনার এখানে আগমন এখনো তো বললেন না? আমি একটা কেস হাতে নিয়ে এসেছি। তোমরা হয়তো জানো না, বাংলাদেশ থেকে অনেক শিশু চুরি হয়ে ভারতে চালান আসে। কলকাতা থেকে মুম্বাই হয়ে সে শিশুগুলিকে আবার চালান দেয় আরব দেশে। সন্তু আর জোজো চোখাচোখি করল। সন্তু বলল, হ্যাঁ শুনেছি। অতি জঘন্য অপরাধ, ঠিক কি না? এই ব্যাটাদের মেরুদণ্ডে ভেঙে দেওয়া উচিত। আমি জেনেছি বাংলাদেশে এই শিশু চুরির পান্ডা শেখ নিয়ামত, সেই শিশুগুলিকে তুলে দেয় বর্ডারের এদিকে নিতাই মণ্ডলের হাতে। এইসব কাজে মুসলমান আর হিন্দুদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, একেবারে গলাগলি। ওদের ফলো করে আমি এসে দেখেছি শিশুগুলিকে কোথায় লুকিয়ে রেখেছে। বেশি দেরি করলে মুম্বাই চালান হয়ে যাবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। কিন্তু আমার একার পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। আপনি পুলিশের সাহায্য নিলেন না কেন? হ্যাঁ, চেষ্টা তো অনেক করেছি। লালবাজারের হেডকোয়ার্টারে গেছি। প্রথমে তো কেউ দেখাই করতে চায় না। শেষ পর্যন্ত এক অফিসারকে ধরলাম। আমি প্রাইভেট ডিটেকটিভ শুনে তিনি পাত্তাই দিলেন না। বললেন আমরা প্রাইভেট ডিটেকটিভদের সঙ্গে কারবার করি না। আপনাদের গভর্নমেন্টকে চিঠি লিখতে বলুন। আচ্ছা, বাচ্চাগুলোকে কোথায় আটকে রেখেছে আপনি জানেন? হ্যাঁ, লুকিয়ে দেখে এসেছি। পুলিশ আমার কথা বিশ্বাস করলো না, তাই ভাবলাম মিস্টার রাজা রায়চৌধুরী যদি সাহায্য করতে পারতেন। ওর কথা অনেক বইতে পড়েছি। উনি একবার চিটাগং কক্সবাজার গিয়েছিলেন, অনেক দূর থেকে দেখেছি, কিন্তু আলাপ করতে পারিনি। বাচ্চাদের কোথায় লুকিয়ে রেখেছে? সুন্দরবনে ছোট মোল্লাখালীর কাছে একটা দ্বীপে। চলুন সেখানে যেতে হবে এক্ষুনি। এখন সুন্দরবন যাব? সে তো অনেক দূর। খুব দূর নয়, আমি আগে গেছি। ক্যানিং থেকে লঞ্চে 2-3 ঘন্টা লাগবে। শুনুন মামুন সাহেব, কাকাবাবু কোথায় গেছেন আমি জানি না, কিন্তু তিনিও এই শিশু চুরি নিয়ে দারুণ রেগে আছেন। এই ক্রিমিনাল গ্যাংটাকে ধরার চেষ্টা করছেন। বাচ্চাগুলো কোথায় আছে সেটা জানলে খুবই খুশি হবেন কাকাবাবু। উনি তো ফিরবেনই, আমি সেখানে বসে থাকবো। আপনারা ফিরে এসে কাকাবাবুকে খবর দেবেন। আলমদাকে খবর দিলে হয় না? আলামদাও তো কলকাতায় নেই, তাকে পাওয়া গেলেও খুব সুবিধে হতো। আলমদাকে? রফিকুল আলম, খুব বড় পুলিশ অফিসার, আমাদের খুব চেনা। হ্যাঁ, নাম শুনেছি। দেখুন না, যদি তাকে পাওয়া যায়, পুলিশের সঙ্গে থাকলে আমরাই উদ্ধার করে আনতে পারি। টেলিফোনে ধরার চেষ্টা করব, কিন্তু সেজন্য দেরি করে লাভ নেই। আপনি লুকোনো জায়গাটার কথা জেনে সে দারুণ কাজ করেছেন, আর 1 মিনিটও সময় নষ্ট করলে চলবে না। মামুন ভাই, আপনাকে মনে হচ্ছে দেবদূত। কাকাবাবু আর আমরা এই ব্যাপারটা নিয়েই মাথা ঘামাচ্ছি, আর আপনিও সেই ব্যাপারে এসে সবচেয়ে প্রয়োজনীয় খবরটা দিলেন। তাহলে এবার শুরু হয়ে যাক অপারেশন ছোট মোল্লাখালী। কে যেন ঠেলছে, কে যেন কি সব বলছে। আস্তে আস্তে চোখ মেললেন কাকাবাবু। প্রথমে ভালো করে কিছুই দেখতে পেলেন না, ভালো করে শুনতেও পারছেন না। তারপর দেখলেন তার মুখের কাছেই ঝুঁকে আছে একটা মেয়ের মুখ। একবার চোখ রোগড়ে নেওয়ার পর চিনতে পারলেন দেবলীনাকে। ওঠো ওঠো, কখন থেকে ডাকছি, তুমি এত ঘুমোও কেন? কাকাবাবু উঠে বসতে বসতে বললেন, এটা ঘুম নয়, কোনো ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলা হয়েছিল। এখনও মাথাটা কেমন ঝিমঝিম করছে। তুমি কি করে একটা ভালো ডিটেকটিভ হবে বলো তো? এত ঘুমোলে চলে? চারপাশে খুনি ডাকাতরা গিজগিজ করছে। 2-3 বার মাথা ঝাঁকুনি দিলেন কাকাবাবু। চোখের দৃষ্টি খানিকটা পরিষ্কার হলো। তিনি দেবলীনার একটা হাত চেপে ধরে বললেন, ওরে, তোকে দেখে আমার বড্ড ভালো লাগছে। কি দারুণ দুশ্চিন্তা হয়েছিল। আচ্ছা, তোর জ্বর কমেছে তো? জ্বরটার সব হাওয়া, মনটা আনন্দে ফুরফুর করছে। আনন্দে ফুরফুর করছে? তোকে জোর করে ধরে আনেনি? হ্যাঁ, তোমাদের বাড়ি থেকে বেরোলাম, 2 লোক আমার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিল।
সেই জন্যই তো এত আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে তার মানে? বাহ, আনন্দ হবে না? তোমরা প্রত্যেকবার দূরে দূরে কোথায় চলে যাও, আমাকে সঙ্গে দাও না। এবারে বোঝো মজা, আমাকে ধরে এনেছে, তাই তোমাকেও আসতেই হবে। বেশ হয়েছে সন্তুকে ধরেনি। সন্তু আর জোজোটা কিছুই জানতে পারবে না। দেবলি না, তোর উপর ওরা অত্যাচার করেনি তো? গায়ে হাত তুলেছে? না, মারে টারেনি। মারতে এলে আমিও ছাড়তাম নাকি? খেতে টেতে দিয়েছে কিছু? হ্যাঁ, একটা মেয়ে এসে রুটি আর তরকারি দিয়েছিল, বিচ্ছিরি খেতে। খুব খিদে পেয়েছিল বলে আমি আধখানা রুটি খেয়েছি। আচ্ছা, এই জায়গাটা কোথায় বলতো? তা আমি কি করে জানবো? শুধু কুকুর ঘেউ ঘেউ করে শুনতে পাই। তোমাকে ওরা কি করে ধরে আনলো? কাকাবাবু কি ইচ্ছে করে ধরা দিয়েছেন? সে কথা দেবলীনাকে জানালেন না। তিনি দেখলেন তাঁর কিংবা দেবলীনার হাত পা বাঁধেনি, রিভলভারটা শুধু নিয়েছে। ঘরখানা প্রায় অন্ধকার। একদিকে একটা বন্ধ জানলা, আর একটা জানলার একটা পাল্লা খোলা, সেটাও ঢেকে আছে একটা গাছের ডালপালা। মনে হয় এখন বিকেল। রিভলভারটা নিয়েছে বলে চিন্তা করলেন না, কিন্তু তার ক্রাচ দুটো নেই বলে বিরক্ত বোধ করলেন। আবার ক্রাচ বানাতে হবে, এই নিয়ে যে কতবার গেল। তিনি এক পায়ে লাফিয়ে লাফিয়ে ঘরটা ঘুরে দেখলেন। ইটের দেওয়াল, ওপরে টালির ছাদ, দরজাটা বেশ মজবুত, জানলাটাও ভাঙা যাবে না। বাইরে দু একজন লোকের গলা শোনা যাচ্ছে। ঘরে একখানা খাটিয়া, তার উপর একটা ময়লা চাদর, আর কিছু নেই। শোনো, একবার না একবার তো খাবার দিতে আসবেই। তুমি দুমদাম ঘুষি মেরে তাকে অজ্ঞান করে ফেলবে। আমি এই বিছানার চাদর দিয়ে হাত পা বেঁধে ফেলবো। তক্ষুনি কিন্তু আমরা পালিয়ে কলকাতায় ফিরে যাব না। বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে সব দেখবো। তাড়াতাড়ি ফুরিয়ে গেলে মজা নেই। কাকাবাবু হাসলেন। এইসব লোক যে কি সাংঘাতিক ধরনের হয় সে সম্পর্কে দেবলীনার কোনো ধারণাই নেই। এরা চোখের পলকে মানুষ খুন করতে পারে। কনস্টেবল বিমল দুবেকে মেরে ফেলেছে, আরও কতজনকে মেরে রেল লাইনে ফেলে দেয় কে জানে। আসল কাজটা বাকি রেখে আমরা পালাবো কেন? আসল কাজটা কি বলো তো? যে বাচ্চাদের চুরি করে এনেছে তাদের উদ্ধার করা। বাচ্চাগুলোকে এরা চুরি করেছে? তবে তো এরা খুব খারাপ লোক। খারাপ লোক না হলে তোকেই বা এরা ধরে আনবে কেন বলতো? আমাকে ধরুক গে যাক, তাতে কিছু হয়নি। তাই বলে যারা বাচ্চা চুরি করে তাদের খুব শাস্তি দেওয়া উচিত। তবে সকালবেলা কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম বটে। সকালে শুনেছিলি? সারাদিন আর শুনিসনি? না। ঘুমের ওষুধ খাইয়ে রাখে। তাহলে ওদের এখানেই রেখেছিল, এর মধ্যে সরিয়ে নিয়ে যায়নি তো? কেউ আসছে না কেন? জল চাইবো? তাহলে ঠিক আসবে। জল জল, একটু জল খাবো। তখন দরজা খোলার শব্দ হলো। দেখা গেল ময়নাকে। কাকাবাবু দেবলীনাকে জিজ্ঞেস করলেন, একে কি ঘুষি মারা উচিত? খবরদার না, মেয়েদের গায়ে হাত তুলবে না। একে আমি চিনি। আমিও চিনি। আমার ছেলেকে তুমি ফেরত দাও, ফেরত দাও আমার ছেলেকে। কাকাবাবু দেখলেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু দূরে মানুষের গলা শোনা যাচ্ছে। তিনি ময়নাকে বললেন, সময় হলেই ফেরত দেব, চিন্তা করো না। শোনো বুড়ো, তুমি বেশি জেদ করো না বলছি। এই, আমার কাকাবাবুকে বুড়ো বলবে না, মোটেই বুড়ো নয়। এই খুকি, তুই চুপ কর। শোনো বুড়ো, তুমি বেশি জেদ করো না। আমি শুনেছি ওরা বলা বলি করছিল তোমাকে ওরা মেরে ফেলবে আজই। না না না, মোটেই মারবে না। আমাকে মারলে তোমার ছেলেকে ফেরত পাবে কি করে? আর তো কেউ জানে না, সারা জীবনেও তার সন্ধান পাবে না। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, তাহলে তোমাকে আমি খুন করে ফেলবো, আর তোমার হাত পা আমি কুচি কুচি করে কাটবো। তা তুমি পারবে না। শোনো, মাথা গরম করো না।
তোমার ছেলে খুব ভালো জায়গায় আছে, তার হুপিং কাশি হয়েছে, তোমরা চিকিৎসা করাওনি। আমি ভালো ডাক্তার দেখিয়েছি, সে সুস্থ হয়েই ফিরবে। তুমি ওদের গিয়ে বলো সব কটা বাচ্চাকে ফেরত দিক, এই দেবলীনাকে ছেড়ে দিক। আমি সঙ্গে সঙ্গে তোমার ছেলেকে ফেরত আনার ব্যবস্থা করব। আমার কথার কিন্তু খেলাপ হবে না। না না, ওই বাচ্চাগুলোকে ওরা কিছুতেই ফেরত দেবে না। হ্যাঁ, আগে ওদের ফেরত দিতেই হবে। ওই খুকি, তুই আবার কথা বলছিস? জানিস জানিস ওরা তোর হাত পা বেঁধে ফেলে রাখতে চেয়েছিল। আমি অনেক বলে কয়ে ওদের বাঁধতে দিইনি, বুঝেছিস? হাত পা বাঁধতো তো বই যেত, আমি বুঝি খুলতে জানি না? জানো, আমার কাকা বাবু ম্যাজিক জানে। লোহার শেকল দিয়ে ওর হাত পা বেঁধে দাও, তাও খুলে ফেলবেন 1 মিনিটে। নে কি? হ্যাঁ, এই মেয়ের তো দেখছি বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি। ম্যাজিক না ছাই, যখন ফস করে পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দেবে না, তখন কোথায় থাকবে ম্যাজিক? এরা যখন তখন ছুরি চালায়। আরে তোকেও যে বিক্রি করে দেয়নি, এই তো 7 পুরুষের বাপের ভাগ্যি, বুঝলি? এ আমাকে বিক্রি করবে? ইল্লি আর টকের আলু, সেরকম কেউ এখনো জন্মায়নি। আমাকে যে কিনবে তার চোখ খুবলে নেব না। তুই থাম তো। 1-এর বদলে 1। আমরা এই মেয়েটাকে ছেড়ে দিচ্ছি। তুমি আমার ছেলেকে ফেরত দাও। আগে বাচ্চাগুলোকে চাই, নইলে কোনো কথা শুনবো না। বাচ্চা ওরা ফেরত দেবে? তুমি কি পাগল? ওদের জন্য কত টাকা পাবে তা জানো? তুমি নিজে মা হয়ে অন্য মায়েদের কষ্ট বোঝো না? এই বাচ্চাদের মেরে ফেলার জন্য পাঠাবে, ওদের মায়েরা কত কাঁদবে তা একবারও ভেবে দেখো না? এবার ময়না কেঁদে ফেলল, ঝরঝর করে জল পড়তে লাগলো চোখ দিয়ে। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি কি করব? আমার কথা কি ওরা শুনবে নাকি? আমি কিছু বলতে গেলে উল্টে আমাকেই মারতে আসে। তাহলে তুমি এদের দলে থাকো কেন? ময়না উত্তর দেওয়ার আগেই দরজা ঠেলে ঢুকলো 2 জন লোক। এরা সেই ওস্তাদ আর টাবু। ওস্তাদের হাতে একটা সরু লিকলিকে বেত। সে ধমক দিয়ে বলল, এই ময়না, এখানে বসে বক বক করছিস কেন? যা রান্না করে যা। তারপর সে হাতে বেতের চাবুকটা 2 বার হাওয়ায় সপাং সপাং করে বলল, রায়চৌধুরী, তুমি কি চাও? তোমার সামনেই মেয়েটাকে চাবুক পেটাবো? হ্যাঁ, এটা কি অদ্ভুত প্রশ্ন! আমি কি তা চাইতে পারি? তাহলে কি এই মেয়েটার সামনে তোমায় চাবুক মেরে রক্ত বার করে দেবো? ইস, কাকাবাবুর গায়ে হাত তুলে দেখো না। কাকাবাবু তাহলে তোমাদের এমন শাস্তি দেবেন? তাই নাকি? দেখবি তবে। হ্যাঁ, সে সপাং করে একবার চাবুক কষালো কাকাবাবুর বুকে। কাকাবাবু একটুও নড়লেন না। ওস্তাদের চোখে চোখ রেখে তিনি শান্ত গলায় বললেন, দেবলীনা ঠিক বলেছে, আমার গায়ে কেউ হাত তুললে তাকে আমি শাস্তি না দিয়ে ছাড়ি না। ওস্তাদ আবার চাবুক তুলতেই কাকাবাবু সেটা খপ করে ধরে ফেললেন। একটা হ্যাঁচকা টানে সেটা ছাড়িয়ে এনে ফেলে দিলেন নিজের পায়ের কাছে। ওস্তাদ আর ডাবু দুজনেই ততক্ষণ রিভলভার বের করে ফেলেছে। এসব ছেলে মানুষই করছো কেন? কাজের কথা বলতে এসেছো, সে কথা বলো। চুরি করে আনা বাচ্চাগুলোকে কোথায় রেখেছো বলো। তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা না করলে কিন্তু ময়নার ছেলেকে তোমরা ফেরত পাবে না। এই আমার শেষ কথা। খুব তেজ দেখাচ্ছ। হ্যাঁ, তোমার হাত পা বাঁধেনি, এখন যদি হাত পা বেঁধে তোমায় জঙ্গলে ফেলে দিই তাহলে কি করবে? বাঘগুলো অনেক দিন না খেয়ে আছে, তোমাকে পেলে দারুণ খুশি হবে। কিংবা তার আগেই সাপের কামড়ে তুমি খতম হয়ে যেতে পারো। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। সত্যেন দত্তর কবিতা পড়নি? তুমি এমন ভাব দেখাচ্ছ যেন কিছুতেই তুমি ভয় পাও না। হ্যাঁ, ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়, রবীন্দ্রনাথের কবিতা।
কাকা বাবু আর একটা বলো। যথেষ্ট হয়েছে। শোনো রায় চৌধুরী, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তোমার কোনো শর্ত আমরা মানব না। তুমি ময়নার ছেলেকে ছেড়ে দেবে কিনা বলো। সে প্রশ্নই ওঠে না। রায় চৌধুরী, তুমি আমাদের অনেক কিছু জেনে ফেলেছ। তুমি নিজেই জোর করে মাথা গুলিয়েছ, কিন্তু তোমাকে মেরে ফেলা ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই দেখছি। কেন বারবার এই বাজে কথা বলছো? আমাকে মারলে ময়নার ছেলেকে আর কোনোদিনই ফেরত পাবে না, এ একেবারে ধ্রুব সত্যি কথা। ময়নার ছেলেকে পাওয়া যাক বা না যাক, তাতে আমাদের কিছুই যায় আসে না রায় চৌধুরী। হ্যাঁ, কি বলছো? আমার ছেলে? ডাবু, এই ময়নাটাকে বাইরে নিয়ে যা তো। ডাবু অমনি ময়নার ঘাড় ধরে ঠেলতে ঠেলতে নিয়ে চলল। ময়না আর্তচিৎকার করতে লাগলো। না না না, আমার ছেলে, আমার ছেলে। এরা বড্ড বাজে লোক। রায় চৌধুরী, তুমি ময়নার ছেলের নাম করে আমাদের সঙ্গে দর কষাকষি করতে চাইছিলে। চুলোয় চাকর ছেলে, একটা ময়না গেলে আরো একটা ময়না আসবে, কিন্তু তোমাকে যে মরতেই হবে চৌধুরী, তোমাকে যে মরতেই হবে। ওস্তাদ, ওস্তাদ! কি হয়েছে রে ছোটগিরি? হ্যাঁ, ওস্তাদ, চেটিঘাটে লঞ্চ এসে গেছে। এসে গেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আগে এদের দুজনের ব্যবস্থা করে যাই একটু, কি বলিস? বড় সাহেব বললেন এক্ষুনি জিনিস পাচার করতে হবে, 5-7 মিনিটে বেশি দেরি করা যাবে না। একটা বাচ্চা বোধ হয় নিতেই শেষ হয়ে যাবে। বড় সাহেব নিজে এসেছে? হ্যাঁ, পুরো একদিন দেরি হয়েছে বলে খুব রেগে আছে। তার ওপর বাচ্চা যদি কমে যায়, তুমি এক্ষুনি গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, চল যাচ্ছি, চ। কাকাবাবু ও দেবলীনার দিকে একবার জ্বলন্ত দৃষ্টি দিয়ে সে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল বাইরে থেকে। এখানে ছাড়া ছাড়া ভাবে 4খানা একই রকম ঘর, পেছন দিকে জঙ্গল। একটা সরু ইটের রাস্তা চলে গেছে একেবারে নদীর ধারে। খুব চওড়া নদী, জোয়ারের সময় অনেকখানি জল উঠে আসে। এখন সবে জোয়ার শুরু হয়েছে, ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে জলে। খানিকটা দূরে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। ওস্তাদ সেই লঞ্চের ধারে গিয়ে একজন লোকের সঙ্গে কথা বলল। সে লোকটি সাহেবদের মতন ফর্সা, কিন্তু খাঁটি সাহেব নয়, কথা বলছে হিন্দিতে। খুব ধমকাতে লাগলো ওস্তাদ। একটুক্ষণের মধ্যে সেই লঞ্চে নানান জিনিসপত্র তোলা হতে লাগলো। বড় বড় সব বাক্স, আর একটা ঘরের দরজা খুলে বার করে আনা হলো কতগুলো বাচ্চা ছেলেকে। তারপর যেমন ভেড়ার পাল তাড়িয়ে নেওয়া হয়, সেইভাবে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হলো লঞ্চের দিকে। তারা সবাই কাঁদছে, ময়নাও কাঁদছে, কিন্তু সে শব্দ করতে পারছে না। কে যেন তার মুখটা বেঁধে দিয়েছে এর মধ্যে। তাকেও ঠেলতে ঠেলতে লঞ্চে তোলা হলো। লঞ্চের ইঞ্জিন চালু হয়ে গেছে, ছাড়বে এক্ষুনি। ওস্তাদ নামের লোকটি বলল, দাঁড়াও 1 মিনিট, আমি আসছি। সে একবার ফিরে এলো কাকাবাবুদের ঘরটার কাছে। তারপর আবার দৌড়তে দৌড়তে ফিরে গিয়ে লাফিয়ে উঠে পড়ল লঞ্চে। লঞ্চটা এগিয়ে গেল মাঝ নদীর দিকে। সেই সাহেবের মতো লোকটি ওপরে ডেকে দাঁড়িয়ে কথা বলছে ওস্তাদের সঙ্গে। হঠাৎ জলে ঝপাং করে একটা জোর শব্দ হলো। না, লঞ্চ থামাতে হবে না, মরুক ময়না। ছোট মোল্লাখালীতে নেবে একটা নৌকা ভাড়া করতে হবে, সেখান থেকে যেতে হবে একটা দ্বীপে। সেই দ্বীপে অবশ্য নামা চলবে না, ওরা 3 জন খালি হাতে গেলে কিছুই করতে পারবে না, শুধু পাশ দিয়ে ঘুরে চিনে রাখা হবে। বাড়িতে খবর দিতে যাওয়ার সময় সন্তু আশা করেছিল তার মধ্যে কাকাবাবু ফিরে আসবে, কিন্তু আসেননি।
টেলিফোনে রফিকুল আলমকেও পাওয়া যাচ্ছে না। দুজনেই কোথায় গেলেন? প্যাসেঞ্জার লঞ্চ মাঝে মাঝেই থামে, প্রচণ্ড ভিড়। ওরা তিনজন ওপরে সারেংয়ের ঘরের সামনের দিকটায় কোনো রকমে বসার জায়গা পেয়েছে। বিকেল প্রায় শেষ হতে চলেছে। ছোট মোল্লাখালি পৌঁছাতে অনেকটা সময় লাগবে। আজ রাত্রিরে আর ফেরাই হবে না। ওরা বাড়িতে সেই রকমই বলে এসেছে। কাকাবাবু সঙ্গে যাচ্ছে বললেই বাড়ির কেউ আপত্তি করে না। আকাশ মেঘলা, হাওয়া দিচ্ছে ফিনফিনে। খোলা জায়গায় বসে বেশ আরাম লাগছে। লঞ্চের আওয়াজে ভালো করে কারুর কথাই শোনা যায় না। এর মধ্যেই চলেছে মামুন আর জোজোর গল্প বলার প্রতিযোগিতা। মামুন ডিটেকটিভগিরি করতে করতে অনেক রোমহর্ষক ঘটনার মধ্যে গিয়ে পড়েছে। সেই সব এক একটা ঘটনা বলছে খুব জমিয়ে। জোজোই বা ছাড়বে কেন? মামুন খালি হাতে ক্যারাটে 5 মেরে 3টে ডাকাতকে জব্দ করেছে রাঙামাটিতে। সে শুনে জোজো বলল, আমি অত ভালো ক্যারেটে জানি না, আর তার দরকার হয় না। একবার আরিজোনার মরুভূমিতে একদল ডাকাতের পাল্লায় পড়েছিলাম। তারা 10-12 জন, তাদের মধ্যে 2 জন মাত্র প্রাণে বেঁচেছিল, আর বাকিরা... আমার সঙ্গে ছিল ডন পেদ্রো, নিশ্চয়ই নাম শুনেছেন। সে লাশো ছোড়ার বিশ্ব চ্যাম্পিয়ন। লাশো হচ্ছে এক ধরনের দড়ির ফাঁদ, ওটা আমিও ভালো জানি। আমরা দুজনে মিলে... জোজো সব গল্পই দূর বিদেশের। সন্তু এরকম গল্প বলতে পারে না। সে চুপ করে শুধু শোনে আর মাঝে মাঝে হাসে। এই লঞ্চে অনেক রকম ফেরিওয়ালা ওঠে। কেউ ঝালমুড়ি, কেউ সোনপাপড়ি, কেউ চা বিক্রি করে। সেরকম কোনো ফেরিওয়ালা এলেই জোজোর গল্প থেমে যায়। এইসব খাওয়ায় খানিকক্ষণ সময় যায়। ওদের কাছেই বসে আছে 2 জন বন্দুকধারী পুলিশ। ওরা লঞ্চ পাহারা দিচ্ছে না ছুটিতে বাড়ি ফিরছে তা বোঝার উপায় নেই। প্রথম থেকেই ঘুমে ঢুলছে, মাঝে মাঝে নিজেদের মাথা ঠুকে যাচ্ছে। মামুন একবার বলল, এই পুলিশ দুজনের সাহায্য নেওয়া যায় না? তাহলে আমরা সেই দ্বীপটায় নামতেও পারি। ওরা আমাদের কথা বিশ্বাস করবে কেন? অফিসারদের হুকুম ছাড়া ওরা কিছুই করে না। আগে তো ছোট মোল্লা খালি পৌঁছানো যা, তখনও যদি পুলিশগুলো থাকে ওদের আমি ঠিক বুঝিয়ে নেব। আমার খালি ভয় হচ্ছে দেরি না হয়ে যায়। বাচ্চাগুলোকে একবার মুম্বাই চালান করে দিলে তারপর কি আর উদ্ধার করা যাবে? সেরম দেখলে আমরাও মুম্বাই যাব। মুম্বাই শহরের পুলিশ কমিশনার আমার ছোট কাকার খুব ভালো বন্ধু, আমাকে দারুণ ভালোবাসেন। তাকে বললেই সব সাহায্য হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হয়। আমি কখনো মুম্বাই যাইনি, একবার যাওয়ারও ইচ্ছা আছে। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন কমিশনার সাহেবের? অবশ্যই, একটা চিঠি লিখে দেবো। আপনাকে হোটেলে উঠতে হবে না, ওর বাড়িতেই থাকবেন। নদীতে অনেক নৌকো। লঞ্চটা কাছাকাছি এলে নৌকাগুলো খুব দুলতে থাকে। আবার পাশ দিয়ে অন্য লঞ্চ গেলে এই লঞ্চটাও দোলে। আর একখানা লম্বা গল্প শেষ করে জোজো বলল, সন্তু, ঝালমুড়িওয়ালাটা কোথায় গেল রে? স্বাদটা খুব ভালো ছিল রে, দেখ না আরেকবার পাই কিনা। সন্তু উঠে গিয়ে খোঁজাখুঁজি করে লোকটাকে পেয়ে 3 ঠোঙা ঝালমুড়ি কিনে নিয়ে এলো। সেগুলোকে আবার জোজোর তেষ্টা পেয়ে গেল। এখানে খাবার জল নেই, সোডা লেমনই বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলো ভেজাল হতে পারে। একটা জায়গায় লঞ্চ থামতে পাওয়া গেল ডাব, বেশ সস্তা। জোজো খেলো 2টো, তার মধ্যে পাতলা শাঁস পেয়ে সে আরও খুশি। সে সন্তুকে বলল, ডাবের সঙ্গে সোনপাপড়ি দিয়ে খেতে বেশ মজা লাগে। এই দেখ না সোনপাপড়িওয়ালাটা কোথায় গেল। জোজোর সঙ্গে কোথাও যেতে হলে অনবরত খেতে হয়। মামুন বলল, তোমরা একবার ঢাকায় এসো, বুঝলে? খুব ভালো সোনপাপড়ি খাওয়াবো। এগুলো তেমন ভালো না। সন্তু খাওয়া থামিয়ে পাশের দিকে তাকিয়ে আছে। ডান পাশ দিয়ে একটা লঞ্চ যাচ্ছে, তার উপর সামনের দিকে দাঁড়িয়ে আছে একজন বেশ লম্বা চেহারার পুরুষ। সাদা প্যান্ট ও সাদা শার্ট পরা, মাথার চুল উড়ছে হাওয়ায়। সন্তু বলল, ওই লোকটা, ওটা আলামদা না? হ্যাঁ, আলমদাই তো। সঙ্গে সঙ্গে ওরা লোকদের ঠেলে ঠুলে রেলিংয়ের কাছে এসে চিৎকার করে ডাকতে লাগলো, আলমদা, আলামদা, আলমদা। পাশাপাশি লঞ্চের আওয়াজে কিছুই শোনা যায় না। চিৎকারের সঙ্গে সঙ্গে সন্তু আর জোজো হাত নাড়ছে, তবু সেই লোকটি তাকাচ্ছে না এদিকে।
পাশের লঞ্চটির গতি বেশি, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সন্তু এই লঞ্চের সারেংয়ের কাছে এসে বলল, ওই লঞ্চটা থামান, আমাদের বিশেষ দরকার। আরে 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 ওটা পুলিশের লঞ্চ, আমি থামাই কি করে? ভো দিন, কয়েকবার জোরে জোরে ভো দিন। সারেং সাহেব দুদিকে মাথা নাড়লেন। সন্তু আর জোজো কাকুতি মিনতি করতে লাগলো। সারেং সাহেব কিছুতেই রাজি হলেন না। অন্য লঞ্চটি এগিয়ে যাচ্ছে। সন্তু দারুণ হতাশ হয়ে গেল। এত কাছে পেয়েও রফিকুল আলমকে ধরা যাবে না। কয়েক মুহূর্ত পর সে একটা সাংঘাতিক কাণ্ড করে ফেলল। ঘুমন্ত পুলিশ দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে সে একজনের বন্দুক কেড়ে নিল। সেটা বাগিয়ে ধরে অন্য পুলিশটিকে বলল, আপনি বন্দুকটা ফেলে দিন। জোজো, ওটা তুলে নে। সমস্ত যাত্রী ভয় পেয়ে চিৎকার করে উঠল। কেউ এক পা এগোবেন না, কারুর কোনো ভয় নেই। এরপর সে বন্দুকটা আকাশের দিকে তুলে ফায়ার করলো দুবার। এখন সারেং সাহেব ভোঁ বাজাতে লাগলো ঘন ঘন। সন্তু অন্য বন্দুকটা হাতে তুলে নিয়েছে। পুলিশের লঞ্চটা বন্দুকের গুলির শব্দ শুনে থেমে গেছে। সন্তু নিজেদের সারেংকে হুকুম দিল, আপনি ওই লঞ্চটার গায়ে গিয়ে লাগান। এবার কাছাকাছি আসতেই জোজো আর সে একসঙ্গে চেঁচিয়ে উঠল, আলমদা, আলমদা! আলমদা! সন্তু, জোজো, তোমরা এখানে? আর কে গুলি চালালো? সব বলছি, আমরা আপনার লঞ্চে যাচ্ছি। গায়ে গায়ে লাগতেই ওরা মামুনকে সঙ্গে নিয়ে লাফিয়ে চলে গেল অন্য লঞ্চে। যাওয়ার আগে বন্দুক ফেরত দিয়ে পুলিশ দুজনকে বলল, ধন্যবাদ। দুটো লঞ্চ আবার আলাদা হয়ে গেল। সন্তু প্রথমেই জিজ্ঞেস করলো, আলমদা, কাকাবাবু কোথায়? আপনার সঙ্গে আছে? না তো, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু কেন? কাকাবাবুর কি হয়েছে? আপনার সঙ্গে যোগাযোগ হয়নি? কাল রাত্রির থেকে কাকাবাবু বাড়ি ফেরেনি, কিছু বলেও যায়নি। কেউ ধরে টরে নিয়ে গেল না কি? তোমাকেও কিছু বলে যাননি যখন? আমি দিন তিনে কোনো খবরই নিতে পারিনি। তবে জানো তো সন্তু, একটা বেশ দারুণ ব্যাপার হয়েছে। সব কটা ব্যাংক ডাকাত একসঙ্গে ধরা পড়েছে। ওইদিকে ওদের আস্তানা পরপর 3টে ডাকাতি করে একটা দ্বীপে ঘাপটি মেরেছিল। আমরা ধরতে গেলে গুলিও চালিয়েছে। তাতে অবশ্য ওদেরই একটা মরেছে, আর 7টাকে বেঁধে এনেছি। টাকা উদ্ধার হয়েছে অনেক। চলো নিচে গিয়ে ডাকাতগুলোকে দেখবে। আলমদা, এই হচ্ছে মামুন ভাই, বুঝলে, বাংলাদেশের ডিটেকটিভ। বাংলাদেশ থেকে চুরি করে আনা বাচ্চাগুলোকে এখানে একটা দ্বীপে লুকিয়ে রাখা হয়েছে। ইনি সে দ্বীপটা চেনেন। আমরা সেখানেই যাচ্ছিলাম। এখানে কোনো দ্বীপে রেখেছে? আপনি তা জানলেন কি করে? আমি বাংলাদেশ থেকে ওদের দলটাকে ফলো করেছি। এখানে একটা নৌকায় করে দ্বীপটা দেখেও এসেছি, কিন্তু আমার একার পক্ষে কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, দুরাত আমার ভালো ঘুম হয়নি। এখন বসিরহাট গিয়ে ডাকাতগুলোকে ওখানকার জেলে রাখবো। আজকে রাতটা বিশ্রাম নিতে হবে, কাল সকালে দেখা যাবে। আপনি কোন দ্বীপের কথা বলছেন? কাল পর্যন্ত অপেক্ষা করলে যদি দেরি হয়ে যায়, যদি মুম্বাই চালান করে দেয়। আলমদা, সত্যি যদি দেরি হয়ে যায়? কাকাবাবু কোথায় গেছেন তা জানি না, কিন্তু আমরা যদি বাচ্চাগুলোকে উদ্ধার করতে পারি, তিনি কত খুশি হবেন। জানেন তো, এদের নিয়ে কাকাবাবু কত চিন্তা করছেন। সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলতে কি, প্রাইভেট ডিটেকটিভদের উপর আমি ঠিক আস্থা রাখতে পারি না। তবে সন্তু, তুমি যখন বলছো, তখন আজ রাত্রেই চেষ্টা করে দেখা যাক। বিশ্রাম পরে হবে। বাচ্চাগুলোকে উদ্ধার করতে পারলে কাকাবাবুকে খুশি তো করা যাবেই, আরও একটা বড় কাজ হবে। এরকমভাবে শিশু চালান দেওয়াটাই থামানো যাবে পুরোপুরি। এই লঞ্চের সারেংকে তিনি নির্দেশ দিলেন, চলো ছোট মোল্লা খালি। হঠাৎ সব এত চুপচাপ হয়ে গেল কেন বলো তো? সবাই চলে গেল নাকি? চলে গেলেও আবার ফিরে আসবে। তুমি কি করে জানলে যে ফিরে আসবে? ওই যে ওস্তাদ নামের লোকটা বলে গেল, আমাকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। মারার জন্যই আবার আসবে নিশ্চয়ই। তখন তুমি কি করবে?
সে তখন দেখা যাবে। এ পর্যন্ত তো কতবার কতজন আমাকে খুন করতে চেয়েছে, কেউ তো শেষ পর্যন্ত পারেনি। তোমার গায়ে কখনো গুলিও লাগেনি? একবার লেগেছিল বাঁ কাঁধে, তেমন কিছু না। কাকাবাবু, তুমি সত্যি সত্যি ম্যাজিক জানো? একটু আধটু জানি তো বটেই, কিন্তু কেউ সত্যি সত্যি সোজাসুজি বুকে গুলি চালালে ম্যাজিক দিয়ে তা আটকানো যায় না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। তুই একটু আগে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছিস? হ্যাঁ শুনেছি, একটা লজ্জার শব্দও শুনেছি। তবে কি ওরা বাচ্চাগুলোকে এখান থেকে নিয়ে গেল? তা হতে পারে। হ্যাঁ, ময়নার ছেলেকে আর ওরা ফেরত চায় না। ময়না যতই কান্নাকাটি করুক, ওরা তা গ্রাহ্য করবে না। কি সাংঘাতিক লোক! ময়নার স্বামী বা কোথায় গেল? সে হয়তো অন্য জায়গায় আছে। আমার একটা অন্য কথা মনে হচ্ছে। এই বলে দেবলীনা বসে পড়ল খাটিয়ায়। ময়না যে ঘটিটা রেখে গেছে তার থেকে একটু জল খেয়ে নিয়ে বলল, আমাদের কোনো খাবার দেয়নি। যদি ওরা আর ফিরে না আসে, আমাদের না খাইয়ে মারতে চায়। সেটা ওদের পক্ষে বোকামিই হবে। না খেয়েও কি আমরা সহজে মরবো? আমি তো না খেয়ে অনেক দিন থাকতে পারি। একবার পিসির ওপর রাগ করে 1.5 দিন খাইনি। 1.5 দিন? না একবেলা? 1.5 দিন। শনিবার বিকেল থেকে রবিবার রাত্রির পর্যন্ত ভাত তার কিচ্ছু খাইনি, শুধু চকলেট। এখানে চকলেটই বা কোথায় পাবে বলো? তাছাড়া বাড়িতে খাবার আছে, তুমি রাগ করে খাচ্ছ না, সেটা তবু পারা যায়। কিন্তু খাবার নেই ভাবলেই খিদে পায় খুব। আমার তো এর মধ্যেই বেশ খিদে পাচ্ছে। তুমি তো সারাদিন কিছুই খাওনি। কাল রাত্রিরেও খেয়েছি বলে মনে পড়ে না। আমারও 1.5 দিন হয়ে গেল। এই জায়গাটা যে কোথায় তা এখনো বুঝতে পারছি না। কাছাকাছি মানুষজন নেই। তিনি দরজাটার কাছে গিয়ে একবার ধাক্কা দিলেন। তারপর ওপরের দিকে তাকিয়ে বললেন, দরজাটা শক্ত, জানলাটা অনেক উঁচুতে, টালির ছাদ ভেঙেও তো বেরোনো যাবে না। আমার কিন্তু বেশ মজা লাগছে। এরপর কি হবে কিছুই জানি না। সন্তু জোজোরাও জানে না আমাদের কথা। কিসের যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। দেবলীনা, হঠাৎ খুব গরম লাগছে না? কাকাবাবু, ওই দেখো আগুন। কাকাবাবু তাকিয়ে দেখলেন যে জানলাটা বন্ধ ছিল সেখান দিয়ে লক লক করছে আগুনের শিখা। জানলাটা পুড়ছে। আগুনের শিখা টালির চালের একদিকেও দেখা যাচ্ছে। কাকাবাবুর মুখখানা উৎকট গম্ভীর হয়ে গেল। তিনি বুঝে গেলেন ওস্তাদের মতলব। তাদের আগুনে পুড়িয়ে মারবে ঠিক করেছে। তাহলে আর খুন বলে মনে হবে না, মনে হবে দুর্ঘটনা। ইটের দেওয়াল সহজেই আগুন লাগার কথা নয়, নিশ্চয়ই কেরোসিন ছিটিয়ে দিয়েছে। টালির ছাদ বাঁশের পাল্লা দিয়ে বাঁধা থাকে, সেখানে সহজেই আগুন ধরে যাবে। তারপর ছাদ ভেঙে পড়বে মাথায়। কয়েক মিনিটের মধ্যে ঘরের একটা দিক দাউ দাউ করে চলতে লাগলো। এতক্ষণে ভয় পেয়েছে দেবলীনা। সে কাকাবাবুকে জড়িয়ে ধরল। বিবর্ণ হয়ে গেছে তার মুখ। এইরকম অবস্থায় কাকাবাবু আগে কখনো পড়েননি। শেষ পর্যন্ত খাঁচায় বন্দি প্রাণীর মতো আগুনে পুড়ে মরতে হবে। দেবলীনাকে অন্তত যে কোনো উপায়ে বাঁচাতেই হবে। আর বেশিক্ষণ সময়ও পাওয়া যাবে না। তিনি গম্ভীরভাবে বললেন, দেবলীনা, ভয় পাস না, মাথা ঠিক রাখ, আমি ব্যবস্থা করছি। তিনি খাটিয়াটা তুলে আছাড় মারতে লাগলেন মেঝেতে। কয়েকবার জোরে আছাড় মারার পর একটা পায়া খুলে এলো। সেটা হাতে নিয়ে তিনি চলে এলেন অন্য জানলার কাছে। দেবলীনাকে বললেন, এবারে তুই আমার কাঁধের ওপর উঠে দাঁড়া। দেবলীনা কাকাবাবুর গা বেয়ে কাঁধে উঠে গেল। কাকাবাবু বললেন, জানলাটা ধরেছিস তো? এবার তুই খাটিয়ার পায়াটা দিয়ে মেরে মেরে ছাদের টালি ভাঙার চেষ্টা কর। আগুন এখনো এদিকে আসেনি, একটা টালি ভাঙতে পারলেই অন্যগুলো আলগা হয়ে যাবে। দেবলীনা গায়ের সমস্ত জোর দিয়ে টালিতে আঘাত করতে লাগলো। খুব বেশি চেষ্টা করতে হলো না, ভেঙে পড়ল একটা টালি। কাকাবাবু ব্যস্তভাবে বললেন, আর দেরি করিস না, তুই ছাদ দিয়ে গলে গিয়ে পাশের গাছটা দিয়ে নেমে পড়। দেবলীনা ছাদের ওপর উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কাকাবাবু, তুমি কি করে ওপরে উঠবে? আমি অন্য ব্যবস্থা করছি, তুই শিগগির নেমে পড়।
না, তুমি না এলে আমি যাব না। পাগলামি করিস না দেবলি না। দরজাটায় আগুন লাগলে আমি তার ভেতর দিয়ে বেরিয়ে যাব। তুই নেমে গিয়ে দরজাটার কাছে গিয়ে দেখ ওটা এখনো খোলা যায় কিনা। আমি যদি খুলতে না পারি, যদি তার আগে ছাদ ভেঙে পড়ে? যা বলছি তাই শোন। বাইরে অন্য লোক থাকতে পারে, তোকে যেন কেউ দেখতে না পায়। গাছটা ধরেছিস? নামতে শুরু করেছিস তো? হুড়মুড় করে একদিকে ছাদ ভেঙে পড়ল। ইটের দেওয়াল সহজে ভাঙবে না, ছাদই ভাঙবে। কাকাবাবু মাথা বাঁচিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। কাঠের দরজাটায় সবে আগুন লেগেছে। দেবলীনা পৌঁছানোর আগেই যদি দরজাটা পুরোপুরি জ্বলে ওঠে, তাহলে আর সে কাছাকাছি আসতে পারবে না। কাকাবাবু ঠিক করলেন সেই জ্বলন্ত দরজার মধ্যে দিয়েই তিনি লাফিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। তাতে শরীর খানিকটা ঝলসে গেলেও বাঁচার আশা থাকবে। তার আগেই দরজাটা দড়াম করে খুলে গেল। কাকাবাবু সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়লেন বাইরে। উঠে দাঁড়াবার আগেই একটা মেয়ে তার হাত ধরে টেনে নিয়ে গেল দূরে। সেই মুহূর্তে ভেঙে পড়ল ছাদ। দেবলীনাও অন্য দিক থেকে এসে পৌঁছে বলল, এ তো ময়না। ময়না সারা গা, পরনে শাড়ি জপজপে ভেজা। সে ব্যাকুলভাবে বলল, দেবেন তো, আমার ছেলেকে ফিরিয়ে দেবেন তো? আমি কিন্তু আপনাদের জন্যই ফিরে এসেছি। জ্বলন্ত বাড়িটা থেকে সবাই সরে এলো দূরে। আমি জানতাম কাকাবাবু সঙ্গে থাকলে ঠিক বেঁচে যাব। বাচ্চাগুলো কোথায়? তাদের নিয়ে গেছে ওরা। কোথায়? তা জানি না। লঞ্চে করে নিয়ে গেল, আর আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে চলে এলাম। ইস, ধরা গেল না। এখন কি করা যায়? সামনে একটা নদী দেখছি। আচ্ছা, এটা কি নদী? এটা রায়মঙ্গল। তার মানে এটা সুন্দরবনের একটা দ্বীপ। এখান থেকে যাওয়া যাবে কি করে? কিভাবে আবার? সকালবেলা কোনো নৌকা এপাশ দিয়ে গেলে তখন ডাকতে হবে। তার মানে এখানে বসে থাকতে হবে সারা রাত? ছি 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 ছি। দূরে একটা কিসের আলো দেখা যাচ্ছে? অন্ধকার নদীর বুকে দেখা যাচ্ছে একটা লঞ্চের সার্চ লাইট। সেটা তো এদিকেই আসছে। ওটা কাদের লঞ্চ? ওস্তাদদের নাকি? না না, সেটা তো অনেক দূরে চলে যাওয়ার কথা। কি জানি, আবার ফিরেও আসতে পারে। রাত্রিরে তো এদিক দিয়ে অন্য কোনো লঞ্চ চলে না। হয়তো দামি কোনো জিনিস ফেলে গেছে। অথবা হ্যাঁ, আমাকে ধরার জন্যও আসতে পারে ওরা। লঞ্চটা যে এদিকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই। গাছপালার আড়ালে গা ঢাকা দিয়ে থাকো, দেখা যাক। সেই বাড়িটায় এখনো আগুন জ্বলছে। কাছে এক জায়গায় অনেক কাঠ জমা করা ছিল, সেখানেও ছড়িয়ে পড়েছে আগুন। ধকধক শব্দ করতে করতে লঞ্চটা এসে থামলো এই দ্বীপে। সঙ্গে সঙ্গে কেউ নামলো না, কারা যেন কথা বলছে। সার্চ লাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছে চতুর্দিকে। দেবলীনা ফিস ফিস করে বলল, কাকাবাবু, ওই লঞ্চে সন্তু আছে, আমি গলা চিনতে পেরেছি। এটা তো পুলিশের লঞ্চ। সার্চ লাইটের রেখা আবার এদিকে আসতেই কাকাবাবু দুহাত তুলে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে সন্তু আর জোজোর উল্লাসধ্বনি শোনা গেল। এবার ওরা লঞ্চ থেকে নেমে ছুটে এলো এদিকে। কাকাবাবু, 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 কাকাবাবু! কাকাবাবু দাঁড়িয়ে রইলেন এক জায়গায়। সন্তু আর জোজো তাকে ডাকতে ডাকতে আসছে। তিনি যেন তা শুনতেও পেলেন না। তাকিয়ে রইলেন ওদের পেছনে রফিকুল আলমের দিকে। তিনি কাছে আসতেই কাকাবাবু বললেন, আশ্চর্য, যত সব অপদার্থের দল তোমরা। মানে কেন? মানে কিছু ভুল করে ফেলেছি? এলেই যখন আরেকটু আগে আসতে পারোনি। পাখি উড়ে গেল, সব বেটা পালিয়েছে, আর বাচ্চাগুলোকেও সঙ্গে নিয়ে গেছে। যা, পালিয়ে গেছে। কিসে করে গেল? লঞ্চে করে। ওদের নিজেদের লঞ্চ আছে। আপনি এখন আর ওদের দলে নেই? কতক্ষণ আগে গেছে? তা অন্তত আধ ঘন্টা তো হবেই। সবাই এক্ষুনি উঠে পড়ুন, আমাদের লঞ্চের স্পিড অনেক বেশি, এখনো ওদের ধরে ফেলতে পারবো আমরা। 2 মিনিটের মধ্যেই ছেড়ে দিল পুলিশের লঞ্চ। আগের লঞ্চটা কোন দিকে গেছে তা দেখিয়ে দিল ময়না। কাকাবাবু, দই বা সন্তুদের সঙ্গে দেখা না হয়ে গেলে আমি কিন্তু কিছুই জানতে পারতাম না। সব কৃতিত্ব মামুন ভাইয়ের, ইনি তো জায়গাটা চিনিয়ে দিলেন। ওসব কথা পরে শুনবো।
এখন কথা বলতে ইচ্ছে করছে না। আগে দেখা যাক কার্য উদ্ধার করা যায় কিনা। সবাই দাঁড়িয়ে রইল লঞ্চের সামনে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর একটা লঞ্চ দেখা গেল দূরে। রফিকুল একটা চোঙা মুখে দিয়ে বলল, পুলিশ বলছি, সারেন্ডার করো, সারেন্ডার, পুলিশ। লঞ্চটা অমনি দাঁড়িয়ে গেল। এই লঞ্চটা খানিকটা এগিয়ে যেতেই ময়না বলল, না না, এটা ওদের নয়, ওদেরটার নাম তো সাংগ্রিলা। অন্য লঞ্চের সারেংয়ের কাছ থেকে জানা গেল যে সমুদ্রের মোহনার দিকে আরেকটা লঞ্চকে সে যেতে দেখেছে কিছুক্ষণ আগে। রফিকুল বললেন, সমুদ্রে পড়লেও এই লঞ্চ নিয়ে তো মুম্বাই যেতে পারবে না। মাঝপথে কোথাও নেমে গাড়িতে উঠবে, কিন্তু তার আগেই ধরতে হবে ওদের। স্পিড বাড়াতে বলো। যদি ওরা টের পেয়ে যায় যে আমরা ফলো করছি, তাহলে কোনো খাঁড়িতে ঢুকে পড়বে, তাতে খুঁজে পাওয়াও শক্ত হবে। দরকার হলে সারা রাত প্রত্যেকটা খাঁড়ি খুঁজে দেখতে হবে। ওদের কিছুতেই পালাতে দেওয়া যাবে না। এরপর যে লঞ্চটি দেখতে পাওয়া গেল সেটি বেশ আস্তে আস্তেই যাচ্ছে। পুলিশ যে তাদের তাড়া করতে পারে তা তারা স্বপ্নেও ভাবেনি। এবারে রফিকুল একটা চোঙায় মুখ দিয়ে পুলিশের নাম করে সারেন্ডার করতে বলল। সঙ্গে সঙ্গে ওদিক থেকে এক ঝাঁক গুলি ছুটে এলো। রফিকুল বললেন, কাকা বাবু, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। শান্ত, তোমরাও। এবার বেটাদের পাওয়া গেছে। তোমার সঙ্গে কজন পুলিশ আছে? 5 জন। এদের খুব ভালো ট্রেনিং আছে। আজ সকালেই কজন ব্যাংক ডাকাতকে কাবু করেছি। তোমাদের পুলিশদের হাতে তো মানধাতার আমলের রাইফেল। স্মাগলারদের কাছে অনেক আধুনিক অস্ত্র থাকে। সাবমেশিন গান থাকলে আমরা পারবো না ওদের সঙ্গে। দুপক্ষেই গুলি চালনা শুরু হয়ে গেছে। ওদিক থেকে শুধু বন্দুক রিভলভারের গুলির শব্দই শোনা যাচ্ছে। ওদের সাবমেশিন গান থাকলে এতক্ষণে পুলিশের লঞ্চ ঝাঁঝরা হয়েছে। রফিকুল একবার মাথা তুলে নিজের রিভলভার দিয়ে গুলি চালিয়েই আবার লুকোচ্ছেন একটা ট্যাঙ্কের আড়ালে। মিনিট 5 পর তিনি বললেন, কাকা বাবু, ওদের ফায়ার পাওয়ার কম। বোধহয় 2-3টের বেশি বন্দুক নেই। এর মধ্যেই কয়েকজন জখম হয়েছে মনে হচ্ছে। কেউ নদীতে ঝাঁপ দিচ্ছে। ওরা পালাবে, ওদের ওদের ধরা যাবে না। এত বড় নদী, জোয়ারের সময় দারুণ স্রোত, তার উপর কুমির আছে, কামট আছে। কামট মানে ছোট ছোট হাঙর, পা কেটে নেয়। ওদের ধরার জন্য এখন চিন্তা করতে হবে না, বাচ্চাগুলোকে উদ্ধার করাই বড় কথা। ওদিকে লঞ্চের গুলি চালনা হঠাৎ থেমে গেল। পুলিশের লঞ্চটা এগিয়ে গেল সামনের দিকে। রফিকুল আবার চোঙা নিয়ে বলল, পুলিশ বলছি, সারেন্ডার, অস্ত্র ফেলে দাও, নইলে সবাই মরবে। এবার ওদিক থেকে একজন কেউ চেঁচিয়ে বলল, আপনারা গুলি চালানো বন্ধ করুন, আমার কথা শুনুন। সার্চ লাইট ফেলে দেখা গেল ডেকের ওপর আহত হয়ে কাতরাচ্ছে ফর্সা সাহেবের মতো লোকটি, আর ওস্তাদ দাঁড়িয়ে আছে। তার বুকে চেপে ধরে আছে একটা 5-6 বছরের বাচ্চা ছেলেকে। তার একটা কানের মধ্যে গোঁজা রিভলভারের নল। আমি জানের পরোয়া করি না, মরবো তবু ধরা দেব না, কিন্তু তার আগে তোমরা একটা গুলি চালালেই আমি এই বাচ্চাটাকে খতম করব, কিংবা তোমাদের গুলিতেও আগে মরবে। কাকা বাবু, কি করব? ওরা পারে, ওরা বাচ্চাদেরও মেরে ফেলতে পারে। ঝুঁকি নিতে পারি। একটা বাচ্চা যদি যায়ও, অন্যগুলো তো বেঁচে যাবে। না না না, আমি একটা বাচ্চারও মৃত্যু সহ্য করতে পারবো না। ছেড়ে দাও, তবু তো বাচ্চারা আরো কিছুদিন অন্তত বেঁচে থাকতে পারবে। ছেড়ে দেব? আমাদের পিছু ধাওয়া করতে পারবে না, তাহলে আমি নিজে মরার আগে সব কটা বাচ্চাকে খতম করব। তোমাদের হাতে তুলে দেব না কিছুতেই। রফিকুল কিছু বলতে পারলেন না। ওস্তাদ হা হা করে জয়ের হাসি হেসে বলল, সারেং সাহেব, চালাও গুলি, চালাও। কাকাবাবু বিদ্যুৎ বেগে রফিকুলের হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে গুলি চালান। অপর্থ লক্ষ্য। ওস্তাদ সামান্য পাশ ফিরেছিল, গুলি খেয়ে দড়াম করে পড়ে গেল। কাকাবাবু রিভলভারটা ধরে রেখে বললেন, মনে হচ্ছে আর কেউ বাকি নেই। আমি মানুষ মারতে চাই না। দেখো তো ও লোকটা এখনো বেঁচে আছে কিনা। পুলিশের লঞ্চটা অন্য লঞ্চটার গা ঘেঁষে দাঁড়ালো। সন্তু, জোজো, মামুনরা লাফিয়ে লাফিয়ে চলে গেল সেই লঞ্চে। ওস্তাদের বুকে ধরা বাচ্চাটা আছড়ে পড়েছে মাটিতে, কিন্তু তার গায়ে গুলি লাগেনি। ওস্তাদের হাতের রিভলভারটা ছিটকে পড়ে গেছে খানিকটা দূরে।
সে যন্ত্রণায় চিৎকার করছে আহত পশুর মতো। সেই অবস্থাতেই এদিক ওদিক খুঁজছে রিভলভারটা। সন্তু সেটা দেখতে পেয়ে পা দিয়ে চেপে রইল। ওস্তাদ হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে সন্তুর পায়ের কাছে এসে কাতরভাবে বলল, আমায় আমায় মেরে ফেলো, আর একটা গুলি চালাও, আমি আমি ধরা দিতে চাই না। সন্তু রিভলভারটা ঠেলে দিল পিছনে। রফিকুল আলম কাকাবাবুর কাছে এসে বললেন, ওহ, কি সাংঘাতিক টিপ আপনার! তবে এবারেও মানুষ মারেননি। ওস্তাদের ঠিক ডান কাঁধে গুলি লেগেছে, চিকিৎসা করলে বেঁচে যাবে। বাচ্চাটা দারুণ কাঁদছে। তাকে কোলে তুলে নিয়েছে ময়না। আদর করে চুমু দিয়ে চেষ্টা করছে কান্না থামাতে। একটু পরে সে কাকাবাবুর কাছে এসে বলল, দেখুন দেখুন দেখুন, এই বাচ্চাটাকে না অনেকটা আমার কেতর মতন দেখতে, মুখের খুব মিল আছে। এর মা যখন কাঁদে তখন তাকেও বোধহয় তোমার মতনই দেখায়। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা শিশু পাচার রহস্যর অন্তিম পর্ব। গল্পের নাট্যরূপ অরিত্রা, কাকাবাবু স্বর্ণব, সন্তু শ্রীদীপ, জোজো দীপমন্ত্র, দেবলীনা মনীষা, রফিকুল ডক্টর সেন এবং বেয়ারার চরিত্রে পিনাকি, মা বরেন্নি, রঘু এবং ওস্তাদ সৌমিক হালদার, মাখনলাল অর্ঘ্য, বিমল দুবে সুমন, ছেলের চরিত্রে আমি সৌমিক, মহিলা ম্যানেজার অনন্যা, লোক শুভাশিস, রেশ কর্মচারী, স্বর্ণব, আবু সায়ন পাঞ্চাল, ছোটগিরি দেবায়ন, সারেং সায়ন, একজন লোকের চরিত্রে কিঞ্জল এবং 2 নম্বর বেহারার চরিত্রে অরিত্রা। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আর আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে। গল্পে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন।